প্রিয় দর্শক, আপনারা দেখছেন এনবিটিভি, সঙ্গে রয়েছে আমি শাকিরুল ইসলাম। এই মুহূর্তে আমাদের এনবিটিভির মুখোমুখি হচ্ছেন ফুরফুরা শরীফ জমিয়াতে ওলামা বাংলা আসামের কর্ণধার পীরজাদা মেহরাব সিদ্দিকী। ভাইজান, প্রথমেই এনবিটিভির পর্দায় আপনাকে স্বাগতম জানাচ্ছি। থ্যাংক ইউ। প্রথমেই জানতে চাইবো আপনি কেমন আছেন? এখন সুস্থ আছি, মানে আল্লাহর রহমতে সমস্ত মানুষের দোয়া, আপনাদের সবাইয়ের দোয়াই আল্লাহ আমাকে আবার সুস্থ করে খেদমতে আবার লাগিয়েছেন। লাখ দোয়া শুকরিয়া আল্লাহর দরবারে, এবং যারা আমার জন্য দোয়া করেছেন তাদের জন্য আমি অন্তর থেকে দোয়া চাই। আমরা দেখছি যে আপনি বারবার আব্বাস সিদ্দিকীর সঙ্গে থাকছেন। অনেকে বলছেন যে আব্বাস সিদ্দিকী যে রাজনৈতিক দলটা খুলছেন সেই রাজনৈতিক দলের নেতৃত্ব আপনি দেবেন, কতটা সত্য? দেখুন, আব্বাস সিদ্দিকীর সঙ্গে সবাই আমি থাকছি। আজকে যে জলসাটায় আমি এসেছিলাম এটা কম বেশি 30 বছরের পুরাতন সভা। আর এই সবাই আজকে আব্বাস সিদ্দিকী সাহেবেরও জলসা ছিল, আমারও জলসা ছিল। হ্যাঁ, আমার ভাইয়ের সঙ্গে আমি জলসায় থাকবো না, সবাই থাকবে না, এটা আবার কি কথা হলো? অবশ্যই থাকবো। আমার তো সব ভাইয়ের সঙ্গে আমি সবাই থাকি, বিভিন্ন জলসায় এক সবাই এক ভাইকে দেখতে পাই। তো আব্বাস সিদ্দিকীর সঙ্গে আমি জলসায় এক জলসায় থাকবো, এটা আশ্চর্যের কি আছে? আমার ভাই আমার জলসায় থাকবেই, একসঙ্গে থাকবো। যেটা জল্পনা চলছে যে আব্বাস সিদ্দিকী রাজনৈতিক দলের নেতৃত্ব দিতে পারেন, কতটা সত্য এটা? না, আমার নেতৃত্ব দেওয়ার আমার কোনো ইচ্ছা আগ্রহ নেই। আর বিশেষ করে ব্যক্তিগতভাবে আমি তো কোনো রাজনীতি করি না। তবে হ্যাঁ, ন্যায় সত্যের খাতিরে আব্বাস সিদ্দিকী যে সমস্ত দাবি বা তার যেগুলো চাওয়া পাওয়া এবং তার যেগুলো আপনার বর্তমান যে ইস্যুসগুলো সামনে রেখে সে কথাবার্তা পিছিয়ে পড়া মানুষের জন্য বলছে, অবশ্যই দ্যাট ইজ কমেন্ডেবল, অবভিয়াসলি কমেন্ডেবল। আমি সেগুলোকে সমর্থন করি, কেননা পিছিয়ে পড়া মানুষদের শ্বাসরোধ করা হচ্ছে, কণ্ঠরোধ করা হচ্ছে। বিশেষ করে নেতা লিডারদের যে ভয়ঙ্কর একটা আস্ফলন, তার দ্বারা যে সমস্ত মানুষরা কষ্ট পাচ্ছে, তা থেকে যদি অব্যাহতি পায়, কেউ না কেউ তো আগিয়ে আসবেই, কেউ না কেউ তো কাজ করবেই। কেউ না কেউ এর জায়গায় আব্বাস আগিয়ে এসেছে, কাজ করতে চাচ্ছে, দোয়া করি তার জন্যে, সে তার কাজে সফল হোক। আপনি ফুরফুরা সভা থেকে বলেছিলেন আমি আবার ময়দানে নামছি 2009-11 মতো। তাহলে কি আপনি রাজনৈতিকগতভাবে ময়দানে? না, হ্যাঁ, মেন ব্যাপারে এইটা আমি আজকে বক্তব্যও বললাম। আমি তো নিজে শুনে হেসে ফেলেছি যে 2007, 2009, 2006 এগুলো মানে কি? এগুলো এই যে পাশে খড়ম্বার যে ময়দান আছে আমাদের এই কিছুটা দূরেই, এনারা সব নিজের চোখে দেখেছে। যখন আমি ভূমি আন্দোলন করি বামফ্রন্টের সময়, তখন ওই ময়দান ভর্তি হয়ে বৃষ্টিতে ভিজে ভিজে ওই সুন্দরবনের ওই রাস্তা ফুল জাম হয়ে গেছিল। তখন 2006 শহীদ মিনার করেছিলাম মাদ্রাসা শিক্ষা আন্দোলন, এবং তদানীন্তনকালে যেসব দাবি দাবা নিয়ে লড়াই করেছিলাম তার যথাযথ পাওনা প্রাপ্তি না স্বীকার করলেও আমরা 13 দফা কর্মসূচিতে সফল হয়েছিলাম। তার শ্বেতপত্র বামফ্রন্টের কাছ থেকে আমরা তদানীন্তন গভর্নমেন্টের কাছ থেকে নিয়েছিলাম। অতএব সেই লড়াইটা পিছিয়ে পড়া মানুষের লড়াই, চাটুকারিতা না করে, আপনার কারো কি বলবো দালালি না করে নিজের অধিকারের কথাটা বলিষ্ঠ কণ্ঠে বলা, সেটা আমি ওই সময়গুলোই করেছিলাম। মধ্যে আব্বা ইন্তেকাল করলেন, শরীর অসুস্থ হলো, মনের দিক দিয়ে একটু দুর্বল হয়েছিলাম, যেহেতু একই বছরে আমার বড় আব্বা আমার আব্বা দুজনেই ইন্তেকাল করলেন। বিগত দিনে আমরা দেখেছি যে বামফ্রন্টের বিরুদ্ধে আপনার একটা বড় সড়ক লড়াই ছিল, এবং সেই জায়গায় তৃণমূল যে ক্ষমতা এসেছে তার একটা বড় সড়ো ভূমিকা ছিল আপনার। এবার কি তৃণমূলের বিরুদ্ধে আব্বাস সিদ্দিকী যে লড়াইটা রেখেছেন, ন্যায় নীতির লড়াই, সেই লড়াইয়ে সাথ দিয়ে তৃণমূলের বিরুদ্ধে আপনি দাঁড়াবেন? দেখুন, অনেক রাজনৈতিক দল এসেছে যারা বিরোধিতা করার জন্যে, তাদের মানে আইডিওলজির মধ্যে বিরোধিতাটাই বোধহয় আছে। কিন্তু না, আমি যেহেতু কোনো রাজনৈতিক দল থেকে বিলং করি না, তবে যে দল যে ভালো কাজটা করে অবশ্যই সেই ভালোটা আমি বলি, আর যে খারাপটা হয় সেই খারাপটাও তুলে ধরি। এই নীতিতে আমি বিশ্বাসী। ঠিক বিগত গভর্নমেন্টের সময় তার খারাপ দিকটা তুলে ধরার জন্যেই 27তম বামফ্রন্ট
হ্যাঁ, 27তম বামফ্রন্ট কভার করেছে তখন জাস্ট সেই সময় যখন ময়দানে অন্য কেউ নামেনি, এমনকি অন্যান্য পলিটিক্যাল দলরাও নামেনি, তখন সেই দুঃসাহস আমরা দেখিয়েছিলাম এবং কলকাতার 4টে এন্ট্রেন্সকে আমরা বন্ধ করে দিয়েছিলাম, ঐতিহাসিক সমাবেশ করেছিলাম। তখন তারা বুঝেছিল, টনক লড়েছিল, তাদের না বনে বাঘ আছে। তো এখন আমরা সেই লড়াইটা লড়তে চাচ্ছি যে দেখুন, আমাদের উদ্দেশ্য এটা নয় যে কাউকে তুলবো, কাউকে ফেলবো, কেউ আসুক, কেউ চলে যাক, কেউ আপনি আমার যে সমস্ত কাজ করব বলে আপনি অঙ্গীকারবদ্ধ হয়েছিলেন তার যদি আমরা যথাযথ পাওনা যদি আমরা না পাই, তখন তো আমাকে চিৎকার করতেই হবে। তখন আমার সামনে শাসক দল আছে, সে কি ভাববে না ভাববে এটা তো আমি পরোয়া করব না। আমাকে আমার খিদে লেগেছে চিৎকার করে বলতে হবে না? খিদে লেগেছে বললে যদি মা রেগে যায়, বাবা রেগে যায়, তাদের রেগে যাওয়াটা বৃথা। কারণ আমাকে খিদে লেগেছে, আমি বলতে হবে মা খেতে দাও, মা তুমি রেগে যাচ্ছ কেন? তো ব্যাস আমি সেই কথাটাই বলছি, এতে রেগে যায় আর কেউ নেই। কেউ তার জন্য বেনিফাইড যদি হয় হোক, আমার আপত্তি নেই, কিন্তু আমার সত্য কথাটা আমি বলবো। আর বারবার দেখা যাচ্ছে যে আব্বাস সিদ্দিকী যখনই আক্রান্ত হচ্ছেন বা আব্বাস সিদ্দিকীর বিরুদ্ধে কেউ কোনো কথা বলছেন, তার প্রতি উত্তরে আপনি সরব হচ্ছেন এবং আব্বাস সিদ্দিকীর পাশে বারবার দাঁড়াচ্ছেন। তাহলে কি আপনি আব্বাস সিদ্দিকীকে নেতা হিসেবে মেনে নিচ্ছেন? আপনার ভাইয়ের পাশে আপনি দাঁড়ান না? আপনার ভাইকে যদি কেউ গালাগাল করে আপনি সহ্য করতে পারবেন? আপনার ভাইকে কেউ মারবো বলে সহ্য করতে পারবেন? আপনার ভাইকে কেউ আক্রান্ত করলে তাকে অপদস্থ করবে, তার বাড়ির দিকে জঙ্গি তকমা ছুঁড়ে দেবে, তার নিউজ সম্প্রচার করলে কোনো কেউ বলে দেবে যে দেশদ্রোহিতার কাজ করছে, সহ্য করবেন আপনি? আমি সহ্য করিনি। আমি যোগ্য ভাই বলে সহ্য করিনি। আব্বাস কেন, আবার যে কোনো ভাইয়ের বিরুদ্ধে কেউ আঙুল তুলে একটা কথা বলুক তো ঝাঁপিয়ে পড়বো আমি তো এটাই বলতে চেয়েছি যে সমস্ত ওলামা সমাজ, ওলামাদের একটা বিশাল ভূমিকা আছে। হুজুর, হজরত জি, মোবাল্লেগ, আমির, ওলামা সমাজ একত্রিত হয়ে একজন আরেকজনের পাশে যদি দাঁড়িয়ে আমরা একতার সঙ্গে ঐক্যবদ্ধভাবে যদি আমরা আমাদের লড়াই করি, তাহলে মানুষ নিশ্চয়ই বুঝবে এবং শাসক দলও বুঝবে এবং প্রত্যেকেই বুঝবে না এদেরকে নজরআন্দাজ করা, এদেরকে মিসআন্ডারস্ট্যান্ড করা আমাদের ঠিক নয়। অতএব আমার ভাইয়ের পাশে আমি দাঁড়াবো না তো দাঁড়াবে কে? আশ্চর্য! কেউ যদি না দাঁড়ায় সেটা তাকে জিজ্ঞাসা করুন। কিন্তু আমি জানি আমার ভাইয়ের দায়িত্ব একটা থাকে, সেটা আমার নিজের ভাইয়ের ক্ষেত্রেও দাঁড়ায়, আমার চাচাতো ভাইয়ের ক্ষেত্রেও দাঁড়ায়। ওখানে মানে বারবার ওই নেতা হয়ে মেনে নেওয়া কি ভাই হয়ে মেনে নেওয়া কি হয়ে মেনে নেওয়া, যে ব্যাখ্যাই আপনারা করেন, আমি আমার ভাইয়ের পাশে দাঁড়াবার আমার নৈতিক এবং মানবিক দায়িত্বটা আমি পালন করি। আপনি কি মনে করেন যে রাজনৈতিকগতভাবে আব্বাস সিদ্দিকী যে ডাক দিয়েছে তাতে সফল হবে? আমি দোয়াই করতে পারি তার জন্য, আল্লাহর কাছে দোয়া চাই যে সে তার নিজের ভাবনা অনুযায়ী সে যে সিদ্ধান্তটা নিয়েছে, আল্লাহ তাকে সাকসেস করুক। একদিকে যখন বিভিন্ন দল আসছে, বিভিন্ন মতবাদ আসছে, তারা তাদের যখন নিজস্ব মতবাদ প্রকাশ করছে, আপনার গণতন্ত্র আছে দেশে, সে তার মত প্রকাশ করতে পারে। আমি তার সফলতার জন্য দোয়া চাই। একদিকে তোহা সিদ্দিকী আব্বাস সিদ্দিকীর বিরুদ্ধে কথা বলছে, অন্যদিকে আপনি নাম না করেই তোহা সিদ্দিকীকে তুলোধনা করছেন। তোহা সিদ্দিকীর সঙ্গে আপনার ব্যক্তিগত দ্বন্দ্ব না আদর্শগত দ্বন্দ্ব? দেখুন, তিনি আমার চাচা, আর আমি আমার ছোট ভাইদেরও এই শিক্ষা সবসময় দিই এবং আমরা আমাদের আব্বা চাচাজানদের কাছে এই শিক্ষাই পেয়েছি যে মুরব্বীদের ব্যাপারে আমরা কোনোদিন কোনো কথা বলি না, আর তুলোধনা করা তো দূরের কথা। তবে হ্যাঁ, ন্যায়নিষ্ঠার সাথে নিয়মতান্ত্রিক পদ্ধতিতে মতবাদগত দিক দিয়ে দেখুন, তিনি আমার চাচা, আর আমি আমার ছোট ভাইদেরও এই শিক্ষা সবসময় দিই এবং আমরা আমাদের আব্বা চাচাজানদের কাছে এই শিক্ষাই পেয়েছি যে মুরব্বীদের ব্যাপারে আমরা কোনোদিন কোনো কথা বলি না, আর তুলোধনা করা তো দূরের কথা। তবে হ্যাঁ, ন্যায়নিষ্ঠার সাথে নিয়মতান্ত্রিক পদ্ধতিতে মতবাদগত দিক দিয়ে মঙ্গল বা ভালাই কামনা করি। আর আমার সিলসিলার মানুষদের জন্য, দাদা হুজুরের ভালোবাসার মানুষ এবং মুসলিম উম্মার জন্য একটাই কথা বলবো, পিছিয়ে পড়ার নাম পিছিয়ে পড়া মোমেনের কাজ নয়। যে কাজটাই করব একগ্রতার সাথে আল্লাহ রসুলের দেওয়া পথ অনুযায়ী আগিয়ে যাব, নির্ভয়ভাবে আগিয়ে যাব। ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে মাদদ করবে। ভালো থাকেন, আল্লাহ ইজ্জতের সাথে হায়াত দিক, এই দোয়াই সবার জন্য আমি করব।
ধন্যবাদ। প্রিয় দর্শক, এখন এই পর্যন্ত। পরবর্তী খবরে আপডেট পেতে আমাদের সঙ্গে থাকুন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এসআর ইউনিকম, এখানে সহজ কিস্তিতে নামি দামি কোম্পানির মোবাইল সুলভ মূল্যে পাওয়া যায় এবং বিভিন্ন কোম্পানির ফ্রিজ, মিক্সার মেশিন, এসি, এলইডি টিভি, হোম থিয়েটার ও বিভিন্ন ইলেকট্রনিক দ্রব্য সুলভ মূল্যে বিক্রয় করা হয়। ঠিকানা চিনিপুকুর রোড, কাশীপুর, দক্ষিণ 24 পরগনা। বিস্তারিত জানতে কল করুন 9153200300 নম্বরে।